গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পেজ ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত এবং পেজ সেটআপ সংক্রান্ত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ এন্ড রেফারেন্স, মেইল, রিভিউ, ভিউ। অর্থাৎ আজকের ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের অবশিষ্ট যে মেনুগুলো আছে, যে কমান্ড গুলো আছে, ওই কমান্ড গুলো আজকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। মাইক্রোসফট ওয়ার্ড যে মেনুগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই চারটা মেনু হলো মাস্টার মেনু বা মূল মেনু। এগুলোর মধ্যেই 90% কাজ আমাদের চলে আসছে। বাকি যে সকল মেনুগুলো আছে ওই সকল মেনুগুলোকে বলা হয় সাপোর্ট মেনু। এই সাপোর্ট মেনুগুলো এক এক ক্যাটাগরির লোকদের জন্য এগুলো প্রয়োজন হয়, বা বিশেষ বিশেষ কিছু কাজের ক্ষেত্রে এগুলো আমাদের প্রয়োজন হয়। এছাড়া তেমন একটা প্রয়োজন নেই এই মেনুগুলো। পেজ সেটআপের অবশিষ্ট যেই কমান্ড গুলো বা যে গ্রুপ গুলো আছে সেটি হলো পেজ, প্যারাগ্রাফ এবং অ্যারেঞ্জ। এই অ্যারেঞ্জ সংক্রান্ত আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম। পজিশন, ড্রাফট টেক্সট, প্রিন্ট টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সিলেকশন, অ্যালাইন, গ্রুপ, রুটেট। এগুলো হলো মূলত ইনসার্টের যে শেপ গুলো আছে, ওই শেপ গুলো যখন আমরা তৈরি করি, ওই শেপ গুলোকে পেজের ডানে বামে একাধিক শেপ গুলোকে গ্রুপ করা, একটা শেপের নিচে আরেকটা শেপ নিয়ে যাওয়া, অ্যালাইন করা, ঘোরানো, এগুলো হলো আমাদের অ্যারেঞ্জের কাজ। তো এটা সংক্রান্ত আমাদের বিস্তারিত ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। আসেন প্যারাগ্রাফ, আমাদের আলোচনা হয়েছে, বাট এতটা বিস্তারিত নয়। যেমন হোম মেনু, আমরা হোম মেনুর প্যারাগ্রাফ আলোচনা করেছিলাম। এখান থেকে যে লাইন স্পেসিং গুলো আছে, সেই লাইন স্পেসিং গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। ঠিক এই কাজটাই হ্যাঁ। একটি মেনুতে দেয়া আছে, প্যারাগ্রাফ। এখানে দেখতে পাচ্ছেন লেফট, রাইট, বিফোর এবং আফটার। লেফট রাইট মানে হলো আমার ডান দিক থেকে বাম দিক থেকে লেখাটাকে যে কমান্ডের মাধ্যমে আমরা দূরে সরিয়েছিলাম, এই যে কমান্ডটি, ইনডেন্ট যে কাজটি, সেই কাজটি আমাদের পেজ সেটআপের প্যারাগ্রাফের মধ্যে রয়েছে। লেফট সাইড থেকে আপনি কতটুকু দূরত্ব থেকে এই কাজটি শুরু করতে চাচ্ছেন, রাইট সাইড থেকে কতটুকু দূরত্বে আপনি কাজটি শুরু করতে চাচ্ছেন, এটা হলো ইন্ডেন্টের কাজ। যে ইন্ডেন্টটি আমরা আলোচনা করেছিলাম আমাদের এখান থেকে, যে ইন্ডেন্ট, দুটো হলো আমাদের ইন্ডেন্টের কাজ, ডান দিকে বাম দিকে যাওয়া। ঠিক এই কাজটা আমরা এখান থেকে করতে পারবো। যেমন আমরা পেজ সেটআপ থেকে, ইনসার্ট থেকে কুইক পার্সের মাধ্যমে আমাদের কিছু লেখা আমরা এখানে কপি করে নিই। এখন দেখেন, এই যে আমার এখানে একটা স্পেস গ্যাপ, এখানে যে গ্যাপটি আছে এটা অ্যারেঞ্জের সাথে, অর্থাৎ আমাদের ইয়ের সাথে, মার্জিনের সাথে অ্যাডজাস্ট হয়ে আছে দুই পাশে। তো অনেক সময় কিছু কাজ থাকে যে কাজগুলোকে ডান দিক থেকে বাম দিক থেকে স্বাভাবিক মার্জিন থেকে একটু দূরত্ব থেকে শুরু হয়। এই কাজটাই হলো আমাদের ইনডেন্টের কাজ। যেমন আমি লেফট থেকে যদি দিই 1 ইঞ্চি পর থেকে শুরু হবে, আমি যখন 1 ইঞ্চি দিব তখন দেখবেন 1 ইঞ্চি পর থেকে আমার লেখাটা শুরু হবে। কোন জায়গা থেকে? 1 ইঞ্চি পরিমাণ মার্জিন থেকে, পেজ থেকে নয়, বরং পেজে যে মার্জিনটা ছিল সে মার্জিন থেকে 1 ইঞ্চি পরিমাণ। আমি যদি বলি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ, তাই আমি এখানে 0.5 ইঞ্চি দিলাম। ফলে দেখা গেছে 1/2 ইঞ্চি পরিমাণ দূরত্ব থেকে শুরু হয়েছে, লেফট সাইড থেকে। যদি বলি রাইট সাইড থেকে, তাহলে রাইট সাইড থেকেও আমি এখান থেকে মার্ক করে নিতে পারবো। যেমন রাইট সাইডও আমি সেম দিলাম, অর্থাৎ 0.5 ইঞ্চি দিলাম। এখন দেখেন উভয় পাশে কিন্তু সমান পরিমাণ গ্যাপ। এই সমান পরিমাণ গ্যাপ আপনার দূরত্ব তৈরি করেছে এই ইন্ডেন। যদি আপনি এটাকে 0 করে দেন তাহলে ঠিক আমার মার্জিন থেকে শুরু হবে।
বিফোর আর আফটার। বিফোর আর আফটার কাজ হলো আমার যে প্যারাগুলো আছে সেই প্যারার শুরুর এবং শেষের দিকে। যেমন আমার একটা প্যারা, এই দুটা লাইন মিল একটা প্যারা হয়েছে। আবার এটা সিঙ্গেল সিঙ্গেল গুলো দেখা যাচ্ছে একটা একটা করে প্যারা। আমি এই দুইটা প্যারাকে, আবার এই দুটাকে আমি একসাথে করে ফেলি। এই দুইটা আমার একসাথে হয়েছে, এই তিনটাকে আমি একসাথে করেছি। আমি চাচ্ছি যে প্যারাগুলোকে একটা গ্যাপ দিয়ে দিয়ে শুরু করতে। এই গ্যাপ দিয়ে দিয়ে শুরু করার জন্য সেটা যদি আমি বিফোর এর মধ্যে দিই, শুরু দিক দিয়ে দিই, তাহলে আমার বিফোর হবে। যেমন আমি এটা শুরু দিক দিয়ে, আমি এখানে দিয়ে দিলাম 0.25। এখানে হবে হলো পয়েন্ট সিস্টেম, আর এখানে হবে হলো ইঞ্চি সিস্টেম। যেমন আমি এখানে দিলাম 3, 3 পয়েন্ট দিলাম। দেখেন 3 পয়েন্ট পর থেকে আমার লেখাটা শুরু হয়েছে। যদি আমি এখানে 5 পয়েন্ট দিই, তখন দেখেন 5 পয়েন্ট থেকে শুরু হয়েছে। আবার যদি আমি এই জায়গার মধ্যেও দিই 5 পয়েন্ট, তখন আমার এই জায়গাও 5 পয়েন্ট হবে। দেখেন 5 পয়েন্ট থেকে পর থেকে শুরু হয়েছে। এটা হলো উপরের সাইড, একটা প্যারার উপরের সাইডে কত থেকে আপনি গ্যাপ রাখতে চান, সেটা হলো বিফোর এর মধ্যে। আর যদি এই প্যারার নিচের দিকে করেন, এই প্যারার নিচের দিকে মানে হলো পরবর্তী প্যারা শুরু। তো এই প্যারার নিচের দিকে আপনি কতটুকু পরিমাণ গ্যাপ রাখতে চান। যেমন আমি এখানে 10 পয়েন্ট পরিমাণ গ্যাপ রাখতে চাই। আমি এখানে 10 দিলাম। দেখেন আমার এই প্যারার শুরুর দিক দিয়ে দেখা যাচ্ছে 5 পয়েন্ট, এবং শেষের দিকে দেখা যাচ্ছে 10 পয়েন্ট পরিমাণ দূরত্ব গ্যাপ। এই গ্যাপটা তৈরি করবেন হলো বিফোর এবং আফটার মাধ্যমে। এই দুটি কাজে হলো আমার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের যদি আমি আরো বিস্তারিত আলোচনা করতে চাই, তাহলে আমাকে চলে যেতে হবে হলো মোড অপশনে। আমি যখন মোড অপশনে যাব, তখন আমার ঠিক এই যে হোম মেনুর মধ্যে যে প্যারাগ্রাফের আলোচনাগুলো ছিল, যেমন অ্যালাইনমেন্ট আছে, টেক্সট ডিরেকশন আছে, তারপরে হচ্ছে আপনার এই লাইন স্পেসিং রয়েছে। এই বিস্তারিত গুলো আমরা যেমন এখানে প্যারাগ্রাফ ক্লিক করলে সেম যেটা যে টপ আপ বক্সটি পাবো, ঠিক আমাদের এখান থেকেও সেম টপ আপ বক্সটি আমরা পাবো। এখান থেকে যে ইন্ডেন্ট পাবো বিফোর এবং আফটার, এবং স্পেসিংটা পাবো বিফোর এবং আফটার ইন্ডেন্ট, বিফোর এবং আফটার, এবং স্পেসিং হলো আপনার বিফোর এবং আফটার। এখানে আবার লাইন স্পেসিং আছে, যেটা আমরা লাইন স্পেসিং দেখেছিলাম। এবং এখানে টেক্সট ডিরেকশনটাও আছে, টেক্সট ডিরেকশন। এখানে রয়েছে অ্যালাইনমেন্ট। এক কথায় ভিতরে গিয়ে আমরা আরো বিস্তারিত গুলো পেয়ে যাচ্ছি। এটা হলো আমাদের প্যারাগ্রাফ সংক্রান্ত, অর্থাৎ প্যারাগ্রাফের যে গ্যাপটি আছে সেই গ্যাপটি আমরা এইভাবে তৈরি করতে পারবো। পাশের নেক্সট যে মেনুটি আছে রেফারেন্স। রেফারেন্স থেকে আসলে আমাদের বিশেষ কোনো কাজ নেই। এটা রেফারেন্স, মেইল, রিভিউ, এগুলো সাধারণত যারা প্রোগ্রামার তাদের যে প্রোগ্রামগুলো, যে সফটওয়্যার গুলো তারা তৈরি করে বিভিন্ন অফিস আদালত গুলোর জন্য, ওই সকল অফিস আদালতগুলোতে যে সকল অফিস ম্যানেজমেন্টের উপর যে সকল প্রোগ্রামগুলোর কাজ করা হয়, ওই সকল প্রোগ্রামগুলো তারা লিঙ্ক তৈরি করে। লিঙ্ক তৈরি করার ক্ষেত্রে তাদের এই সকল কমান্ড গুলো প্রয়োজন হয়। রেফারেন্সের কিছু কোড, কিছু কমান্ড আমার এখানে দরকার আছে। আবার কিছু কমান্ড রয়েছে যেগুলো আমার আপনার তেমন একটা দরকার নেই। কাজ আছে, তেমন একটা দরকার নেই, মানে দরকার নাই বলতে 100% 1% লাগবে কিনা সন্দেহ আছে। যেমন আমি আমার লাইফের কথা বলি, কখনো লাগেনি। তো আপনারাও এরকম লাগবে না। এটা সাধারণত যারা প্রোগ্রামার তাদের জন্য এই কয়েকটা সিচুয়েশন এবং ক্যাপশন, ইন্ডেক্স, এগুলো সাধারণত প্রোগ্রামারদের জন্য। কিন্তু টেবিল এন্ড কন্টেন্ট এবং ফুটনোট এগুলো আমাদের জন্য। এগুলো আমাদের বই পুস্তকের কাজের ক্ষেত্রে লাগে। কেমন ধরনের লাগে? যেমন আপনি শিরোনাম তৈরি করেছেন, একটি বইয়ের ইয়ে পূর্ণ কাজটি করেছেন। তো একটি বইয়ের পূর্ণ কাজ যখন আপনি করেন, সেই কাজের মধ্যে কিন্তু আবার সূচি তৈরি করতে হয়, যেটাকে বলা হয় আমাদের ইন্ডেক্স। এই যে সূচিটা আপনি যে তৈরি করবেন, এই সূচিটা সাধারণত ম্যানুয়াল ভাবে তৈরি করা হয়। কিভাবে? যেমন এটা আমার শিরোনাম। এটা হলো আমার শিরোনাম। এভাবে আমার অনেকগুলো আরো শিরোনাম থাকতে পারে। এরকম কিছু শিরোনাম আমাদের যখন থাকে, তখন আমরা ম্যানুয়াল ভাবে এটি তৈরি করি।
কিভাবে আমরা সূচি তৈরি করব সেটা ম্যানুয়াল ভাবে আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো। বাকি এটা মনে রাখেন, আপনি যদি অটোমেটিক ভাবে সূচি তৈরি করতে চান, অবশ্যই এই শিরোনামগুলো আপনার এই ফরম্যাটের কোন একটা ফরম্যাট হতে হবে। এখানে যে সেটিং গুলো আছে সেই সেটিং এর কোন একটা হতে হবে, তবে আপনার পক্ষে এটা করা সম্ভব। যেমন আমি এই ফরম্যাটটি নিলাম, এই ফরম্যাটটি মিডলে আছে, আমি সেম এই ফরম্যাটটি আবারও নিলাম। তাহলে আমার দুইটা শিরোনাম আমি এখানে এই ফরম্যাট অনুযায়ী তৈরি করেছি। এখন দেখেন, আমি যখন আমি যখন আমার রেফারেন্সে যাব, দেন টেবিল অফ কন্টেন্টে ক্লিক করব। এখানে টেবিল অফ কন্টেন্টের অনেকগুলো ফরম্যাট আছে, মানে সূচি তৈরি করার কিছু ফরম্যাট রয়েছে। যেমন আমি কন্টেন্টের মধ্যে এই ফরম্যাটটি পছন্দ করলাম, অথবা এই ফরম্যাটটি পছন্দ করলাম। এখানে কয়েকটি ফরম্যাট আছে যেটা আমার পছন্দ হয়, আমি প্রথম যেটি আছে সেটিতে ক্লিক করলাম। ফলে দেখেন আমার সূচি চলে আসছে খুব সহজে। আমার যদি এই সূচিটা পরবর্তী পেজে থাকে, দেখেন পরবর্তী পেজের মধ্যে এখানে কিন্তু এক নাম্বার যখন আমি তৈরি করেছিলাম, তখন কিন্তু আমার এটি 1 নাম্বার পেজে ছিল, যার কারণে অটোমেটিক পেজ নাম্বার কিন্তু 100 করেছে। কিন্তু আমার এই কাজটা যদি, যখন আমি এই ফাইনালি এটা আমি তৈরি করব, তো তখন যখন আমার ফাইনালি কাজ হবে, তার আমার ম্যানুয়ালি ধরে 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 যেটা করার প্রয়োজন, সেটা আমার করা লাগবে না, একবারে পেজ নাম্বার সহ ফরম্যাট তৈরি হয়ে যাবে। আমি যে এটা কাজ করেছি, এটা পরবর্তী পেজে নিয়ে গেছি, এটাকেও আমাকে আপডেট করতে হবে। আর আপডেট করার জন্য আমাকে ক্লিক করতে হবে আপডেট টেক্সট। আপডেট টেবিলে যখন ক্লিক করব, তখন দেন আপডেট পেজ নাম্বার অনলি, আপডেট ইন্টার টেবিল, যাই হোক টেবিল বলেন ইয়ে বলেন, সবকিছু ক্লিক করবেন, ওকে করবেন। দেখেন অটোমেটিক ভাবে 2 নাম্বার পেজ হয়ে গেছে, এই শিরোনামটা 2 নাম্বার পেজের মধ্যে রয়েছে। দেখেন এটা, এই ফরম্যাটটা কম্পিউটার বুঝতে পারে কিভাবে, এটি যে শিরোনাম, কম্পিউটার আপনি যদি এই স্টাইল থেকে কোন একটা স্টাইল ব্যবহার করেন, যে স্টাইল গুলো আমরা তৈরি করে কিভাবে সেটা আমরা শিখেছিলাম, যদি এইখান থেকে আপনি তৈরি করেন, তাহলে কম্পিউটার অটোমেটিক ভাবে বুঝে নিতে পারে এটি শিরোনাম, এই শিরোনামটা তারা চাচ্ছে যে আমার এখানে নিয়ে আসছে। তখন কম্পিউটার এইভাবে সূচি তৈরি করে দেয়। তবে এটা আমাদের লাগবে না। কেন লাগবে না? ম্যাক্সিমাম দেখবেন যে ম্যানুয়াল ভাবেই তৈরি করা হয়, শুধু শিরোনামগুলোকে আলাদা রেখে পেজ নাম্বার লিখে ম্যানুয়াল ভাবে তৈরি করা হয়। কিভাবে তৈরি করবেন সূচিপত্র গুলো, সেটা ইনশাল্লাহ কাজ দেখিয়ে দেবো আপনাদেরকে। নেক্সট আসেন ফুটনোট। এই ফুটনোট হলো সূচি। এই ফুটনোট হলো আপনার টিকা টিকা। এই ফুটনোট হলো টিকা মার। যেমন আমরা এখানে দেখেছিলাম, যেটাকে আমরা হাসিয়া বলে অনেকে। আবার নিচে যে পেজে সবার নিচে যেখানে যা ফুটনোট থাকে বা টিকা থাকে বা হাসিয়া থাকে, এগুলো হলো আমাদের এইখানে ফুটনোট বলা হয়ে থাকে। যেমন আপনি কোন জায়গার মধ্যে ফুটনোটটা বসাতে চান, যেমন এই জায়গার মধ্যে একটা ফুটনোট আছে, ক্লিক করেন ইনসার্ট। যখন আপনি ইনসার্ট ক্লিক করবেন, তখন অটোমেটিক ভাবে এই জায়গার মধ্যে একটা নাম্বার চলে আসবে, সেভ এই নাম্বারটা এখানে হবে। যেমন আমি এখানে লিখলাম, উদাহরণস্বরূপ কোন একটা দিকে আমি লিখলাম, এখানে নতুন নম্বর লিখলাম, দেখেন আমার এটার মধ্যে নতুন নাম্বার চলে আসছে। এবার আমি এখানের মধ্যে আরেকটা ফুটনোট ব্যবহার করতে চাই, ইনসার্ট ফুটনোট ক্লিক করলাম, দেখেন 2 চলে আসছে, আবার এখানে 2 চলে আসছে অটোমেটিক ভাবে। তো এইভাবে আমরা ফুটনোট গুলো ব্যবহার করতে পারবো। আবার এখানে দেখেন নেক্সট ফুটনোট, পরবর্তী ফুটনোট গুলো আপনি যদি দেখতে চান আর কি, মানে দেখার জন্য এটা ব্যবহার করে, এগুলো আমাদের প্রয়োজন নেই। ফুটনোট যেমন রয়েছে, ফুটনোটের সাথে সাথে ইন্ড নোটও রয়েছে। এই দেখেন ফুটনোট রয়েছে এখানে, আবার দেখবেন ইন্ড নোট। ইন্ড নোট আমি ফুটনোট গুলোকে কেটে দিলাম। ফুটনোট কাটার জন্য সিস্টেম হলো যে আপনি এখান থেকে কেটে দিলে ওখান থেকে কেটে যাবে। দেখেন আমি এই জায়গাতে ক্লিক করার পরে আমি যদি এখন ক্লিক করি ইনসার্ট ইন্ট নোট, মানে হলো ফুটনোট মানে হলো প্রত্যেকটা পেজ ওয়াইজ, আর নোট মানে হলো আমার এই ফুটনোটটা এই ফাইলের শেষ পেজে গিয়ে পড়বে। সাধারণত ঠিক আছে, সাধারণত টিকা গুলো 2 ভাবে দেওয়া হয়। কোন কোন বইয়ের মধ্যে দেখবেন টিকা রয়েছে একদম সর্বশেষ পেজে গিয়ে, আবার কোন কোন পেজে দেখবেন প্রতিটি পেজের নিচে রয়েছে টিকা।
তো প্রতিটি পেজের নিচে অথবা পেজের সর্বশেষ, অর্থাৎ বইয়ের সর্বশেষ, এই দুইটার মধ্যে তফাৎটা হলো, আপনি যদি ইনসার্ট ফুটনোট ব্যবহার করেন তাহলে কাউন্ট করবে প্রত্যেকটা পেজ অনুযায়ী, যে পেজ এখানে। আর যদি ইন্ট নোটে ক্লিক করেন তাহলে একবার সর্বশেষ এই ফাইলের সর্বশেষ পেজের মধ্যে গিয়ে পড়বে। আমি এখানে একটা ইন্ট নোট ব্যবহার করতে চাই, ইনসার্ট ইন্ট নোট ক্লিক করলাম। এখন দেখেন আমার সর্বশেষ 2 নাম্বার পেজে গিয়ে নাম্বারটা আসছে, 2 নাম্বার পেজে গিয়ে। কারণ এখানে দুইটা পেজে আছে, যার কারণে 2 নাম্বার পেজ আসছে। যদি আমার এখানে 100 পেজ থাকতো তাহলে 100 নাম্বার পেজের মধ্যেই আমার এই ফুটনোটটা বসতো। এটা হলো আমার ইনসার্ট এবং ফুটনোটের তফাৎ। ইনসার্ট ইননোট মানে হলো সর্বশেষ, বইয়ের সর্বশেষ পেজের মধ্যেই নাম্বারটা বসবে, টিকাগুলো বসবে বা হাসিয়াগুলো। আর ফুটনোট মানে হলো প্রত্যেকটা পেজের নিচে গিয়ে বসবে। আপনি যদি ডিলিট করতে চান তাহলে ঠিক যেই জায়গা থেকে টিকাটা বসিয়েছেন সেই জায়গা থেকে গিয়ে ডিলিট বাটন প্রেস করলে এটি ডিলিট হবে। অ্যাপোসিটিয়েশন এবং ক্যাপশন ইন্ডেক্স এগুলো আমাদের প্রয়োজন নেই, এটা আমাদের লাগবে। মেইল মতো মেইলটাও আমাদের লাগবে না, এটাও তাদের প্রোগ্রামারদের। তবে এটা হলো আপনি আপনার কোন একটা লেখা লিখেছেন, এই লেখাটাকে যদি আপনি মেইল করতে চান কোনো ক্লায়েন্টের কাছে, অথবা কোনো ধরনের ভেন্ডরের কাছে, অথবা কোনো গেস্টের কাছে, অথবা বসের কাছে, এক কথায় কারো কাছে যদি এই ফাইলটা মেইল করতে চান তাহলে আপনি মেইল করতে পারবেন এই মেইল অপশনগুলো দিয়ে। বাট এই মেইলগুলো সাধারণত এইখান থেকে আমরা করি না। কেননা করি না, এখান থেকে করতে গেলে আপনাকে মেইলের কম্পিউটার একটা অ্যাপস আছে সেটা ইনস্টল করতে হবে, দেন লগ ইন করতে হবে, এরপর অনেকগুলো ঝামেলা রয়েছে। এর থেকে সবচাইতে বেস্ট হলো আমরা যখন ইন্টারনেট ক্লাস করব, ইন্টারনেট ক্লাসের মধ্যে কিভাবে মেইল আদান প্রদান করা হয়, অর্থাৎ 99% মানুষগুলো কিভাবে মেইলগুলো আদান প্রদান করে, ওই ফরম্যাটটা আমরা শিখবো। তাহলে এটা কেন দরকার? এটা সে আদি থেকে ছিল। আমরা যখন সেই 2000 না 1998 বা 99, যখন উইন্ডোজ, আপনার যে অ্যাডভান্স লেভেলের উইন্ডোজ গুলো ব্যবহার করেন, তখন ওই উইন্ডোজ গুলো ছিল না। তখন ছিল 98, এবং উইন্ডোজ 98 ছিল, অফিসও 98 ছিল। তখন আমাদের অনেকগুলো কাজ আমরা চাইলে মন মতো করতে পারতাম না। তখন মেইল অপশন ছিল এইভাবে, এইভাবে মেইল গুলো করা হতো। প্রোগ্রাম ওভাবে হয়ে আসছে। এখন এটাকে রিমুভ করে দিত, বাট এগুলো প্রয়োজন হয় কাদের? যারা প্রোগ্রামার, তারা এই অপশন গুলোকে লিঙ্ক করে তাদের সফটওয়্যার কাজগুলোকে সহজ করে। না হলে স্বতন্ত্রভাবে যদি এগুলো তৈরি করতে যাই, একটা সফটওয়্যার তৈরি করতে তাদের দীর্ঘ সময় লাগে এবং প্রচুর পরিমাণে তাদের ডিমান্ডও লাগে। তো যার কারণে এই এই সকল সফটওয়্যার গুলো তারা লিঙ্ক তৈরি করে, লিঙ্কের মাধ্যমে তারা এই সকল কাজগুলো সম্পন্ন করতে পারে। ফলে দেখা গেছে তাদের সফটওয়্যার মাধ্যমে একসাথে শত শত ক্লায়েন্টের কাছে মেইল করা যায়। তারপরে শত শত আপনার মেইল ইয়ে করা যায়, ওগুলো ওই সফটওয়্যার মাধ্যমে তারা করে থাকে। আসলে রিভিউ, রিভিউ তো আমাদের বিশেষ কোনো কাজ নেই। তবে এখানে প্রুফিং একটা কাজ রয়েছে, যেটা আমাদের অনেক সময় লাগে বা অনেক সময় লাগে না। একটা হলো গ্রামার, ইংরেজি গ্রামার। মানে হলো আপনি যখন কোনো কাজ করবেন, আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজের মধ্যে কিছু ভুল হতে পারে। যেমন আমি লিখলাম ফাদার, যেমন আমি একটা ভুল শব্দ লিখলাম। আমি ফাদার লেখার কথা ছিল, কিন্তু আমার ফাদার শব্দটা আমি সঠিক শব্দটা জানি না, বা সঠিক শব্দ জানলেও এই মুহূর্তে আমার ব্রেনের জ্ঞান আসতেছে না। তখন আমি কাছাকাছি একটা শব্দ যদি আমি লিখতে পারি, তখন আমার যেমন রেড কালারটা আসছে। এবার যদি আমি রিভিউতে যাই, দেন গ্রামার, স্পেলিং এন্ড গ্রামার যদি ক্লিক করি, তখন আমাকে আমার শব্দটাকে দেখাবে নট ইন ডিকশনারিতে। নট ইন ডিকশনারি মানে হলো এই যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ডিকশনারি রয়েছে, ওই ডিকশনারির মধ্যে এই শব্দটি নেই। যার কারণে বলা হচ্ছে নট ইন ডিকশনারি, এটা ডিকশনারিতে নেই। কাছাকাছি আপনাকে শব্দ ইয়ে করবে, সাজেস্ট করবে আপনাকে। যেমন লেখা আছে FATHER, ফাদার, মানে আপনি ফাদার চাচ্ছেন, এটাই আপনার কারেক্ট। অথবা বাথরুম, আপনি যদি এটা চান, ফাদার যদি ক্লিক করেন তাহলে ফাদার মধ্যে ক্লিক করার পরে যদি আপনি চেঞ্জ ক্লিক করেন, তখন দেখবেন যে এই ফাদারটা চেঞ্জ হয়ে গেছে। এটা হলো আমার এই ইংরেজি ক্ষেত্রে আমার সহায়ক একটা গ্রামার। আর যদি এই শব্দের উপর কোনো রিসার্চ করতে চান, এই শব্দটির অর্থ কি, এই শব্দটির ইয়া কি, সেক্ষেত্রে আপনি রিসার্চে ক্লিক করতে পারেন।
রিসার্চে ক্লিক করার পর আপনি যদি গ্রোথে ক্লিক করেন, তখন দেখবেন যে এটার কাছাকাছি শব্দগুলো আসবে। আপনি ট্রান্সলেট যদি করতে চান, কোন ভাষায় আপনি ট্রান্সলেট করতে চান, ইংলিশ থেকে আপনি ফ্রান্স অথবা অন্য কোনো ইয়েতে করতে চান, সেটা আপনি করতে পারবেন। আরবি চাইলে আরবিও করতে পারবেন। বাকি কিভাবে করবেন সেটা এখানে চলে আসবে, এই শব্দের ইংলিশের বিস্তারিত বিবরণ চলে আসে। এইভাবে আপনি কোন শব্দের উপর রিসার্চ করতে চাইলেও করতে পারেন। এগুলো আসলে দরকার হয় না। কেন দরকার হয় না? এগুলো দেওয়া হয়েছে, মানুষ এই শব্দের উপর রিসার্চ করার জন্য এখানে আসবে না। বরং নেটের মধ্যেই আরো তথ্য সমৃদ্ধ অনেকগুলো সাইট রয়েছে, সেখান থেকে মানুষ রিসার্চ করবে এই শব্দের উপর। ঠিক এই এই শব্দটা আছে, ফাদারের আপনার ইয়েটা চলে আসছে, ড্যাড, ড্যাডি, বেটার, এরকম কাছাকাছি যে এই শব্দকে করা হয়, সেটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এগুলো আমাদের দরকার নেই, লাগবে না। আসেন ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট হলো আপনার এই ফাইলের মধ্যে কয়টা পেজ রয়েছে, কয়টা লাইন রয়েছে, কয়টা প্যারাগ্রাফ রয়েছে, যেটা যে আমরা এখান থেকে দেখেছিলাম। সেম কাজটা আমার এখান থেকে করা যাবে। যেমন আমার এখানে কথা বলি, আমার এটার মধ্যে কয়টা পেজ রয়েছে, কয়টা বর্ণ রয়েছে এটা দেখতে চাই। ওয়ার্ড কাউন্টে ক্লিক করব, পেজ রয়েছে দুটি, ওয়ার্ড রয়েছে 495টি, এবং ক্যারেক্টার উইথ নো স্পেস, মূল বর্ণ রয়েছে 2470টি বর্ণমালা, এবং ক্যারেক্টার উইথ স্পেস, স্পেস সহ বর্ণ রয়েছে 3060টি, প্যারাগ্রাফ রয়েছে 40টি, লাইন রয়েছে 48টি। ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন, যেটা আপনি যে এখানে ওয়ার্ডস কাউন্টে ক্লিক করলে যে টপ আপ বক্সটি আসবে, সেম টপ আপ বক্সটি আমার ওয়ার্ড কাউন্ট থেকে আসবে। আপনি যদি ট্রান্সলেট করতে চান, সেই ট্রান্সলেটটা আপনি এখান থেকে করতে পারেন। এটা আমাদের দরকার নেই, কেননা এই ট্রান্সলেট যদি আপনি আর বড় বড় করতে চান, খুবই চমৎকার ভাবে আপনি গুগল থেকে করতে পারেন, এখান থেকে ধরার দরকার নেই। আসেন কমান্ড। এই কমান্ড গুলো আমাদের দরকার নেই, অনেক সময় এরকম কিছু বিপদ আপনি পড়ে যাবেন। কেন বিপদ? এখানে বিশেষ বিশেষ কিছু লেখার ক্ষেত্রে তারা আলাদা কমান্ড করে রাখে। এই ধরনের যদি কোনো কমান্ড আপনি পড়ে যান, বা কোন একটা ফাইল আসছে, ফাইলটা এমন হয়ে গেছে, ঘাবড়ানোর কিছু নেই। আপনি কি করবেন? ঠিক রিভিউতে গিয়ে, ডিলেটে গিয়ে ডিলেট ক্লিক করবেন, অথবা ডিলেট অল কমেন্ট ইন ডকুমেন্ট, এটাতে ক্লিক করলে আপনার এটি চলে যাবে। ট্র্যাকিং প্রয়োজন নেই, চেঞ্জ প্রয়োজন নেই, কম্পেয়ার প্রোডাক্ট এগুলো আমাদের প্রয়োজন নেই। ভিউ, ভিউ হলো আমার এই যে এইখানে যে কাজটি আমরা করেছিলাম, জুম ইন আউট করা, তারপরে পেজ মোড, এগুলোর কাজ হলো আমার এই ভিউ মেনুতে। যেমন এখানে দেখা যাচ্ছে ডকুমেন্ট ভিউ, একটা ক্লাস আপনাদেরকে বলেছিলাম, এগুলোকে বলা হয় পেজ মোড। অর্থাৎ মানুষের যেমন মুড থাকে, মানুষ রাগত, রাগ আছে এ একটা মুড, মানুষ হাসি খুশি আছে এ একটা মুড, মানুষ স্বাভাবিক আছে এ একটা মুড। এরকম পেজের একটা মুড থাকে। এই মুড গুলো কেন দরকার হয়? এই মুড গুলো দরকার হয়ে হলো কাজের সুবিধার জন্য। আমরা কখনো কখনো কম্পোজ করি, আবার কখনো কখনো হরকত লাগাই, আবার কখনো কখনো কারেকশন করি। তো এই ক্ষেত্রে এক এক সময় এক একটা মুড আমাদের প্রয়োজন হয়। দুই কলামের কাজ করলাম, তখন আমার এগুলোকে এক কলাম করে কাজ করতে গেলে কাজটা ভুল হয় না। এভাবে কাজ করার জন্য, কারেকশন করার জন্য এটা আমার প্রয়োজন হয়। আবার অনেক সময় দেখা গেছে বড় বড় করে আমি হরকত দিব, বড় বড় করে বর্ণমালা দেখতে চাই, এটা একটা মোড। এই মোড গুলো আপনি ডকুমেন্ট ভিউ যেটাকে বলা হয় এখান থেকে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউট মানে হলো সাধারণ মোড, প্রিন্টিং মোড। যে মুড রাখলে আপনি স্বাভাবিকভাবে প্রিন্টিং সেক্টর নিয়ে যেহেতু কাজ করবেন, এটাকে আপনি প্রিন্ট করবেন, তো আপনাকে প্রিন্টিং মোড রাখা মানে স্বাভাবিক মোড রাখা। তাহলে আপনি কি করতে পারবেন? দেখতে পারবেন কোথায় কতটুকু গ্যাপ আছে, কেমন পেজটা সাজানো হয়েছে, কেমন প্রিন্ট হতে পারে, বিস্তারিত আপনি দেখতে পারতেছেন প্রিন্ট লেআউট। এর জন্য এটাকে বলা হয় সাধারণ মোড। এরপর দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন, ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট। এগুলো এক একটা এক এক ধরনের কাজ। কিন্তু কখনো যদি এমনটা হয়ে যায়, এটা তো আপনার লাগবে না। যদি কখনো এমনটা হয়ে যায়, স্বাভাবিক অবস্থায় ফিরানোর জন্য আপনাকে ক্লিক করতে হবে প্রিন্ট লেআউট। তখন দেখবেন যে এটি স্বাভাবিক হয়ে যাবে। আপনি চাইলে পেজটিকে ছোট বড় করে তখন দেখতে পারবেন। আসেন রোলার। এই রোলারটা কিভাবে আনবেন বা উঠাই দিবেন? রোলারটাকে ক্লিক করলাম, আসলো, আবার ক্লিক করলাম, চলে গেল।
এরপর আসেন হলো গ্রিড লাইন। আমরা অনেক সময় যারা শেপের কাজ করি, ডিজাইন, নতুন নতুন কাজগুলো শেখার চেষ্টা করি, এইগুলো ঘরগুলো ধরে ধরে এভাবে আমরা ফুল, বিভিন্ন ধরনের প্রতীক টতীক গুলো আমরা এখান থেকে আঁকতে পারি। সেই ক্ষেত্রে আমার এই ঘরগুলো থাকলে সুন্দর দেখা যায়। তো সুন্দর দেখা যায় বলতে কাজ করতে সহজ হয়। আপনি চাইলে এটাকে আনতে পারেন, আবার উঠে দিতে পারেন ঠিক মাধ্যমে। নেভিগেশন প্যানেল, বাম পাশেটা নেভিগেশন প্যানেল, দরকার নেই, যখন প্রয়োজন হবে তখন অটোমেটিক আসে, একবার উঠিয়ে দেন চলে যান। এখানে যে জুমটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জুমের সংক্রান্ত কাজ। জুমের কাজ হলো পেজ এবং লেখাকে বড় ছোট করে দেখানো, দেখানোই হলো জুমের কাজ। বড় কিংবা ছোট করে ফেলা জুমের কাজ নয়। বড় কিংবা ছোট করার কাজ হলো, পেজ যদি বড় করতে চান তাহলে পেজ সেটআপ থেকে কাজ, লেখা যদি বড় করতে চান তাহলে ফন্ট সাইজ থেকে কাজ। কিন্তু আপনি যে জুমের মাধ্যমে বড় কিংবা ছোট করবেন, ওই বড় কিংবা ছোটটা হবে হলো আপনার চোখের যত্নের জন্য। অর্থাৎ একদম পুরাটাকে এক নজর দেখতে চান, তখন আপনি এটাকে ছোট করে নিলেন, তখন কি হবে যে আপনি এক নজর দেখতে পারবেন। এটাকে জুম মাইনাস বলে। আর যদি জুম প্লাস বলেন, তাহলে আপনি এটাকে বড় করে দেখলেন, আপনি এইভাবে বড় করে দেখতে চান। এইটা হলো জুমের বৈশিষ্ট্য। এখানে দেখেন, যেটা আমরা এখান থেকে করে থাকি, জুমের সর্বনিম্ন সাইজ হলো 10% এবং সর্বোচ্চ সাইজ হলো 500। 500-র উপর আপনি দেখতে পারবেন না। তার পাওয়ার হলো সর্বোচ্চ 500 এবং তার সর্বনিম্ন পাওয়ার হলো 10। 10-এর নিচে সে দেখাইতে পারে না। 10 দেখেন কত ছোট। তো 10-এর নিচে সে দেখায় কি করবে? আপনি তো 10-এ দেখতে পাচ্ছেন না। তো আপনি 10-এর নিচে যেমন দেখার প্রয়োজন নেই, 10-এর নিচে তারা দেখাইতেও আপনাকে পারবে না। এরপর আসেন হলো আমাদের এখানে কিছু আর কমান্ডার রয়েছে, 1 পেজ, 2 পেজ, পেজ উইথ, মানে এগুলো হলো জুমের কাজ আর কি। আপনি 1 পেজ ক্লিক করলে জুমের পার্সেন্টেজ দেখবেন যে 49% জুম। আবার যদি 2 পেজ ক্লিক করেন, সেক্ষেত্রে জুমে দেখতে পারবেন যে আরো পাশাপাশি পাবে 49% দেখাচ্ছে। 100% যদি ক্লিক করে অ্যাকচুয়াল সাইজ, তখন অ্যাকচুয়াল সাইজটা আসবে। জুমের ক্লিক করে যদি এভাবে সাইজ, বিভিন্ন ধরনের সাইজ গুলো তৈরি করে করে আপনি ক্লিক করেন, তখন ওই সাইজ গুলো আপনাকে দেখাবে। জুমের কাজ হলো পেজ এবং লেখাকে বড় কিংবা ছোট করে দেখানো। আসলে উইন্ডোজ, উইন্ডোজ এর মধ্যে আপনি একাধিক ফাইল হয়তো একসাথে ওপেন করা থাকতে পারে। তো একসাথে ফাইল যতগুলো ওপেন করা থাকবে, এই ওপেন করা ফাইলগুলোকে আপনি যদি স্ক্রিনে শর্টকাট ভাবে নিয়ে আসতে চান, তো নিয়ে আসতে পারবেন অ্যারেঞ্জ অল এর মাধ্যমে। আপনি দেখেন যে সবগুলো আপনাকে এইভাবে সিসিটিভির মতো আপনাকে দেখাবে। এটাই হলো আমার অ্যারেঞ্জ অল এর কাজ, প্রয়োজন নেই। আবার উইন্ডো, আপনি যদি মাঝখান দিয়ে যদি একটা কাজ করতেছেন, এর মধ্যে আরেকটা উইন্ডো দেখতে চান, সেটা আপনি দেখতে পারবেন, এটা প্রয়োজন নেই। স্প্লিট, পেজের মিডলে ডিভাইডেড করা, পেজের মিডলে ডিভাইডেড করা, এটাও প্রয়োজন নেই। অনেক সময় অনেকে বলে যে আমি এখানে স্কেল একটা পাচ্ছি, আমি এখানে একটা স্কেল দিতে চাই যাতে আমি মানে উপর নিচে যাতে আমি স্কেলের সাইজ মতো একটু মিলাইতে পারি, এতটুকু। এটা বিশেষ কোনো কাজ নেই, রিমুভ ক্লিক করবেন, চলে যাবে। আপনার যে একাধিক ফাইল ওপেন করা আছে, সেই ওপেন করা ফাইলগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। দেখেন, এখানে তো দেখা যাচ্ছে না, আপনাকে মাউস নিয়ে গেলে তখন দেখাবে, কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3, এরকম 4টা ফাইল ওপেন করা আছে। এই 4টা ফাইল আপনি এখান থেকেও ওপেন করতে পারবেন। তো এই ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মেনুর বিস্তারিত আলোচনা। প্রত্যেকটি কাজ আমরা যখন মেনুতে ক্লিক করি, তখন সেই কাজটি আমার রিবন বারে শো করে। আবার প্রত্যেকটি রিবন বারের বা কমান্ডের উপর যখন আমি মাউসটাকে নিয়ে যাই, তখন সেটির শর্টকাট কাজগুলো আমার ব্র্যাকেটের মধ্যে শো করে। যেমন আমার এখানে বোল্ডের মধ্যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল B, এভাবে আমার, আপনার ইটালিকের মধ্যে দেখতে পাচ্ছেন আমার কন্ট্রোল I, আন্ডারলাইনের মধ্যে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল U। এইভাবে প্রত্যেকটা কমান্ডের উপর যখন মাউস পয়েন্টারটাকে আপনি নিয়ে যাবেন, তখন আপনাকে শর্টকাট কাট গুলো দেখাবে। তাহলে আমরা মেনু থেকেও শর্টকাট স্ক্রিনের মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে কাজগুলো করে। দেন প্রত্যেকটি কমান্ডের উপর ক্লিক করেও আমরা জানতে পারবো কিবোর্ডের মাধ্যমে সেই কাজটি কিভাবে করা সম্ভব। আগামী ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের থেকে আমরা কিভাবে প্রজেক্টগুলো করব, প্রজেক্টগুলো কিভাবে সাজাবো,
যখন প্রজেক্ট গুলো একটা দুটা করতে থাকবো, তখন আমাদের হাত ক্লিয়ার হতে থাকবে। এতদিন আমরা বুঝলাম এই মশলার এই কাজ, এখন সরাসরি রান্না করার পালা। সবাই যখন রান্না করব, তখন বুঝতে পারবো কার তরকারিতে কেমন স্বাদ, কার তরকারির মধ্যে কে লবণ বেশি দিয়েছেন, কে হলুদ বেশি দিয়েছেন, কে মরিচ বেশি দিয়েছেন। এটা সব কিছু তখন বোঝা যাবে। এবং যখন আপনি কাজ করবেন, ওই কাজগুলো, ওই ভুলগুলো শুধরাতে শুধরাতে একটা সময় দেখবেন যে আপনি একজন পাকা পাকা নেওয়ালা হয়ে গেলেন। সুতরাং আপনার এখন থেকে প্র্যাকটিস করা শুরু করতে হবে। ময় মশলা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, এবার কাজ করবেন এবং কাজ করতে করতে নিজের যোগ্যতাটাকে বৃদ্ধি করবেন। আমাদের আগামী ক্লাসের প্রত্যেকে থাকা উচিত, কেননা আগামী ক্লাসের আমাদের প্রজেক্টগুলো কিভাবে সাজানো হয় সেই সম্পর্কে আমরা ক্লাসগুলোতে আলোচনা করব। দেন পরবর্তী ক্লাস শনিবার থেকে মাইক্রোসফট এক্সেল প্লাস মাইক্রোসফট ওয়ার্ডের প্রজেক্টগুলো এগিয়ে যাবে। আজকে ক্লাস এই পর্যন্ত। কারো প্রশ্ন থাকলে করতে পারেন।